ম্যানেজমেন্টে যাব তার আগে আরেকটা পোকা নিয়ে কথা বলি। আরেকটা হচ্ছে সবুজ সাদা পিঠ গাছ ফড়িং। এটা হচ্ছে আমাদের কারেন্ট পোকার মতোই, কিন্তু এর পিঠটা সাদা। হ্যাঁ, এটাকে আমরা হোয়াইট ব্যাক প্লান্ট হপার বলি, WBPS। তো বর্তমানে যতগুলো হপার বান হচ্ছে, যতগুলো আমরা কারেন্ট পোকা বলছি, তার অর্ধেকেরও বেশি এই পোকাটা দিয়ে হচ্ছে। দুইটা পোকা একসাথে একই জমিতে থাকে। হ্যাঁ, আপনাদের কারো মাঠে যদি এই সময়টায় কারেন্ট পোকা লেগে থাকে, আপনারা একটু মাঠে যাবেন, ভালো করে দেখবেন, পোকাটাকে অবজার্ভ করবেন। দেখবেন যে একটা পোকার পিঠে একটু, হ্যাঁ, সাদা বাদামি রঙের একটু দাগ আছে, ছোপ ছোপ দাগ আছে। এটাই হচ্ছে আমাদের সাদা পিঠ গাছ ফড়িং। হ্যাঁ, তো এই পোকাটা একইভাবে আমাদের যে ধান গাছ থেকে রস চুষে খায়, এবং সে একই রকম ক্ষতি করে থাকে। এই যে এখানে আরেকটা ক্লিয়ার ছবি দেখা যাচ্ছে, এই যে এটা। তো এই পোকাটা দমনের জন্য আমরা কি করব? এই পোকাটা দমনের জন্য যদি আমাদের কোনো এলাকায় প্রতিবারই হচ্ছে আমাদের কারেন্ট পোকা লেগে থাকে, তো যখন আমাদের জমিতে কারেন্ট পোকাটা লাগলো, তখন আমরা কি করব? যে আমরা সব কৃষক ভাই একসাথে, যদি সম্ভব হয় 2-3 দিনের মধ্যেই আমরা ওই এলাকা যারা কৃষক ভাই আছেন, আমরা একসাথে হচ্ছে কীটনাশক প্রয়োগ করব। হ্যাঁ, এবং সবচেয়ে ভালো হয় যদি আপনার লাইন এবং লো করে লাগান এটা। আর একটা হচ্ছে কি, আমরা আপনাদের সারের ক্লাসে হয়তো বা বলেছে যে আমাদের জীবনে পটাশ সারের পটাশ সারের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি পটাশ সারটা যখন আমাদের থোর অবস্থায় আসছে, তখন যদি আমাদের 33 শতাংশ বিঘা প্রতি আমরা যদি 5 কেজি পটাশ সার প্রয়োগ করি, তাহলে কিন্তু এটা হচ্ছে আমাদের গাছটাকে শক্ত করবে। এক, 2 নম্বর হচ্ছে কি, আমাদের যে আহ, ধানগুলো হবে, পুষ্ট ধানের সংখ্যা বাড়াবে। যদি আপনারা পারেন, থোর অবস্থায় হচ্ছে আরেকবার হচ্ছে পটাশ সার প্রয়োগ করবেন। এবং এই থোর অবস্থায় পটাশ সার প্রয়োগ করলে যারা চিকন ধান করেছেন তাদের জমিতে কিন্তু ব্লাস্ট কম হবে। হ্যাঁ, এটাই। আর একটা হচ্ছে কি, আমরা হচ্ছে কীটনাশক প্রয়োগ করব। কোন কোন কীটনাশক প্রয়োগ করব? সাধারণত এই পোকাটার জন্য ভালো কাজ করে পাইরামেট্রিজিন গ্রুপের যে কীটনাশক আছে, হ্যাঁ, প্লেনাম প্লেনাম ভালো কাজ করে। আমাদের থায়ামাথাক্সাম গ্রুপের একতারা, এগুলো ভালো কাজ করে। আরো আমাদের কার্টাপ গ্রুপ কাজ করে, হ্যাঁ, পিপ্রোনিল, ইমিডাক্লোরোপিড, আমাদের হচ্ছে আইসোপ্রোকাস, হ্যাঁ, এইগুলো সবগুলো ভালো কাজ করে। তো এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, আমার জমিতে আমি যে একটু আগে বললাম, যদি প্রথমবারে আমি হচ্ছে মনে করেন যে হচ্ছে আমি প্ল্যানাম দিয়ে স্প্রে করলাম, যদি হচ্ছে আমার পোকা দমন না হয়, তাহলে কিন্তু পরের বার আমি প্ল্যানাম দিয়ে স্প্রে করব না। পরের বার আমি একতারায় চলে যাব, অর্থাৎ আমি হচ্ছে থায়ামাথাক্সাম গ্রুপে চলে যাব। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? মনে হয় আপনারা বোঝেন নাই, আমি আরেকটু ক্লিয়ার করে দিই। মনে করেন যে প্রথমবার আমি যে প্ল্যানাম দিলাম, এটা হচ্ছে কোন গ্রুপের? পাইরোমেট্রিজিন গ্রুপের। যদি এই পাইরোমেট্রিজিন গ্রুপ দিয়ে আমার পোকাটা দমন না হয়, পরের বার যদি আমি আবার পোকাটাকে দমন করার জন্য কীটনাশক প্রয়োগ করি, আমি হচ্ছে কি পাইরামেট্রিজিন গ্রুপে চেঞ্জ করব। হ্যাঁ, প্লেনাম না, প্লেনাম প্লেনাম হচ্ছে পাইরামেট্রিজিন গ্রুপে, আমি পাইরামেট্রিজিন গ্রুপ বাদে অন্য একটা গ্রুপ দেবো। মনে করেন যে আপনি প্লেনাম না দিয়ে আরেকটা ওষুধ দিলেন, সেটা হচ্ছে পাইরামেট্রিজিন গ্রুপের। তাহলে কিন্তু আমার পোকাটা আরো বেশি মরবে না। আপনাকে গ্রুপ চেঞ্জ করতে হবে, গ্রুপ। যেমন আমরা হচ্ছে নাপা খাই, নাপার গ্রুপ হচ্ছে কি প্যারাসিটামল, প্যারাসিটামল থেকে নাপা হয়, প্যারাসিটামল গ্রুপের এইচ হয়। হ্যাঁ, এরকম এরকম হচ্ছে এইচ নাপা, এটা হচ্ছে এদের বাণিজ্যিক নাম। তেমনি হচ্ছে ভিত্তাকো, ভিত্তাকো হচ্ছে বাণিজ্যিক নাম। হ্যাঁ, ভিত্তাকোর ভিতরে যেটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে, এটাকে গ্রুপ, যেটা আমি গ্রুপ বলছি, সেটা হচ্ছে কি ক্লোরানটানিবল। আমাদের এই ক্লোরানটানিবলটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমরা এখানে পাইরামেট্রিজিনকে চেঞ্জ করে অন্য একটা গ্রুপে যাব। তাহলে হচ্ছে সহজেই হচ্ছে আমরা এই পোকাটাকে দমন করতে পারবো। ঠিক আছে। আরেকটা বিষয়, আহ, যেটা হচ্ছে কি, যে কৃষক ভাইরা, মানে আপনাদের জমিতে যদি দুধ অবস্থা শেষ হয়ে যায়, আপনার যদি দুই একটা, মানে ধান গাছে, ধানে যদি রং ধরে, তখন যদি এই পোকাটা দেখা দেয়, তখন কিন্তু আপনার কোনো প্রকার কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন নেই। এই বিষয়টা একটু মনোযোগ সহকারে শুনবেন। কারণ আমি দেখেছি, আমি গত বছরও দেখে আসলাম বড় মৌসুমে, যে কৃষক ভাই হচ্ছে 2 দিন পর ধান কাটবে, তার জমিতে হচ্ছে বিপিএস লেগেছে, সে তখনও কিন্তু স্প্রে করছে। এখানে কিন্তু আপনার কোনো লাভ নাই। যখন এটা হচ্ছে আপনার আহ ধান ধানটা শক্ত হয়ে আসবে, তখন যদি এই বিপিএস আমাদের জমিতে আক্রমণ করে, ও তখন আর আমাদের ধানের কোনো ক্ষতি করতে পারবে না, খড়টার কিছু ক্ষতি হবে। হ্যাঁ, ধানের কিন্তু কোনো ক্ষতি হবে না। এখন যদি আপনি এই অবস্থায় কীটনাশক প্রয়োগ করেন,
সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ক্ষতি করছেন। কেন ক্ষতি করছেন? ওই ধানটা হচ্ছে আপনি খাচ্ছেন, চাল করে খাচ্ছেন বা অন্য কেউ খাচ্ছে, সেখানেও কিন্তু কিছু পরিমাণ কীটনাশকের যে রেসিডিউ, হ্যাঁ, সেটা কিন্তু থেকে যাচ্ছে। আপনি ওই খড়টা গরুকে খাওয়াচ্ছেন, এই গরুর মধ্যেও কিন্তু হচ্ছে কীটনাশকটা চলে গেল। বা হচ্ছে গরু থেকে আপনি দুধ খাচ্ছেন, গরুর দুধ থেকে কিন্তু আপনার কাছে চলে আসলো। আপনি গরুর মাংস খাচ্ছেন, গরুর মাংস থেকে কিন্তু আপনার কাছে চলে আসলো। এভাবেই কিন্তু আমাদের ক্যান্সার ক্যান্সার কিন্তু বেড়ে যাচ্ছে। বর্তমানে আমাদের দেশে কিছুদিন আগে যে একটা জরিপ হয়েছে, আমাদের দেশে যতজন মানুষ ক্যান্সারে আক্রান্ত, তার শতকরা 60 থেকে 65% বা 70% হচ্ছে কোনো না কোনো ভাবে কৃষিকাজের সাথে জড়িত। আপনারা কি বুঝতে পেরেছেন যে যতজন মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, তার 100 জনের মধ্যে 60 থেকে 70 জন হচ্ছে কৃষিকাজের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। হ্যাঁ, এত এত কৃষিকাজের সাথে জড়িত মানুষের কেন হচ্ছে ক্যান্সার হচ্ছে? কারণ হচ্ছে কি, যখন আমরা কীটনাশক প্রয়োগ করছি, কীটনাশক প্রয়োগ করার জন্য যে রুলস গুলো, যে নিয়মগুলো আছে, আমরা সেগুলো মানতেছি না। আমরা খালি গায়ে কীটনাশক প্রয়োগ করছি, এক। 2 নম্বর হচ্ছে কি, আমরা কীটনাশক প্রয়োগ করার সময় গুল খাচ্ছি, বিড়ি খাচ্ছি, সিগারেট খাচ্ছি, আমরা মুখে মাস্ক পরছি না। এগুলো থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে। আপনারা কিছুই না করেন, যখন কীটনাশক প্রয়োগ করবেন, আপনারা চেষ্টা করবেন একটা ফুলহাতা জামা গায়ে দিতে। হ্যাঁ, আপনারা একটা ট্রাউজার পরতে, একটা ফুলহাতা জামা গায়ে দিবেন, একটা ট্রাউজার পরবেন। যদি সম্ভব হয়, যদি আপনার বাসায় মাস্ক থাকে, তাহলে মুখে মাস্ক দেবেন। যদি মাস্ক না থাকে, তাহলে একটু গামছা বাঁধবেন, যাতে হচ্ছে কীটনাশকটা আপনার মুখ নিঃশ্বাসের মধ্যে না যায়। এবং চেষ্টা করবেন বাতাসের অনুকূলে কীটনাশক দিতে। অনেক সময় দেখা যায় যে যেই দিক থেকে বাতাস আসছে, আমি তার উল্টা দিক থেকে কীটনাশক প্রয়োগ করছি, ফলে পুরো কীটনাশকটা আমার শরীরে এসে লাগতেছে। এখান থেকেই কিন্তু আপনার ক্যান্সার হয়, ক্যান্সার হবে। আপনার জীবন, আপনার সুস্থতা, আপনার পরিবারের কাছে অনেক কিছু, তাই না? এবং এই সময় আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে কোনো পান, বিড়ি, সিগারেট না খেতে। আপনি কীটনাশক দেওয়ার আগে খেয়ে নেন, এবং কীটনাশক দেওয়ার পরে ভালো করে হাত পা ধুবেন সাবান দিয়ে, তারপরে পান, বিড়ি খান। হ্যাঁ, তাহলে কি আপনি সুস্থ থাকবেন। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকলে আপনি ভালো থাকবেন। আমরা আর দুই একটা পোকা সম্পর্কে জানবো। এই যে এখানে আমি একটা ভিডিও দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের লেডিবার্ড বিটল, একটা পোকা আছে, তার হচ্ছে গ্রাফ। সেটা হচ্ছে এই জায়গায় মাকড়সা, এটা সে কি করছে, এখানে হচ্ছে আমাদের দেখেন যে এখানে কিন্তু বিপিএইচ আছে। সে কিন্তু এই যে দেখ ছোট ছোট গুলো বিপিএইচ, বিপিএইচ, যেটা হচ্ছে সাদা পিট গাছ ফড়িং, সেটার বাচ্চাকে সে খুঁজে খুঁজে খাচ্ছে। হ্যাঁ, এই যে এগুলো কিন্তু হচ্ছে বিপিএইচ। দেখছেন যে বন্ধু পোকা আমাদের কিভাবে উপকার করে থাকে, এই মাকড়সা। ও এখানে আর একটা ভালো বিষয় আমি ভুলে গেছি বলতে, যে আমাদের কীটনাশক প্রয়োগ করার উপযুক্ত সময় কখন। আমাদের কীটনাশক প্রয়োগ করার উপযুক্ত সময় হচ্ছে বিকেল বেলা। হ্যাঁ, কেন বিকেল বেলা? কারণ আমাদের যে ক্ষতিকর পোকাগুলো আছে, এগুলো সবগুলো হচ্ছে নকটার্নাল ইন নেচার, অর্থাৎ এরা হচ্ছে রাত্রিবেলা আমাদের ক্ষতি করে থাকে, রাত্রিবেলা বের হয়। এরা দিনের বেলা লুকিয়ে থাকে, রাত্রিবেলা বের হয়, এবং এরা সকাল পর্যন্ত থাকে, সকাল 8টা 9টা পর্যন্ত থাকে। কিন্তু আমাদের যে উপকারী পোকাগুলো আছে, এগুলো কিন্তু দিনের বেলা অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, আমাদের যে ফড়িং গুলো আছে, মাকড়সা তার রাতের বেলা অ্যাক্টিভ থাকে। এবং আমাদের লেডিবার্ড বিটল, আমাদের হচ্ছে ড্যামসেল ফ্লাই, ড্রাগন ফ্লাই, আমাদের স্টাফ্যানোলিড বিটল, আমাদের ক্যারাবিড বিটল, যে পোকাগুলো আছে, এগুলো দিনের বেলা হচ্ছে আমাদের অ্যাক্টিভ থাকে। আমরা যদি দিনের বেলা স্প্রে করি, তাহলে আমাদের উপকারী পোকাগুলো বেশি মরবে। আর যদি আমরা বিকেল বেলা স্প্রে করি, বিকেল বেলা বলতে 4টার দিকে বা হচ্ছে 3টার পরে বা 4টার পরে, তখন আমাদের ক্ষতিকর পোকাটা কি করবে, এরা হচ্ছে বেশি পরিমাণে মারা পড়বে। আরেকটা বিষয়, যখন আমাদের ধান খেতে ফুল ফোটে, এই সময়টা যদি আমরা সকালবেলা স্প্রে করি, তাহলে হচ্ছে কি, ফুলের যে পরাগায়নটা হয়, ধান গাছের যে পরাগায়নটা হয়, পরাগায়নে বাধা সৃষ্টি হয়। ফলে কি হয়েছে, আমাদের ধান খেতে চিটা বেড়ে যাবে। এবং হচ্ছে আমরা যে পরাগায়নে বাধা দিলাম, আমরা যখন স্প্রে করলাম, দেখবেন যে হচ্ছে যেদিক দিয়ে আপনি স্প্রে করেছেন, ওখানকার ধানগুলো, মানে সকালবেলা যদি আমরা স্প্রে করি, ওই জায়গায় ধানগুলো একটু একটু কালো হয়ে গেছে, স্পট পড়ে গেছে, দাগ হয়ে গেছে। এই জন্য আপনারা সকালবেলা স্প্রে করবেন না। আরেকটা বিষয়, যে আমাদের প্রতি শতাংশ জমি স্প্রে করার জন্য 2 লিটার পানি লাগে। এই বিষয়টা আমি আবার বলছি, যে আমাদের 1 শতাংশ জমি স্প্রে করার জন্য 2 লিটার পানি লাগে।
এই বিষয়টা মাথায় রাখবেন। যদি আপনার এলাকায় 33% বিঘা হয়, তাহলে আপনার কয় লিটার পানি লাগবে? 66 লিটার। আপনার কিন্তু ডোজ মেনটেন করবেন। আপনার যে ডোজ দেওয়া আছে, অর্থাৎ মনে করেন যে আপনার 5% দেওয়া আছে 5 গ্রাম, তার মানে কি আপনার 5% জমির জন্য 10 লিটার পানি লাগবে। 10 লিটার পানিতে আপনি হচ্ছে 5 গ্রাম ওষুধ মিশাবেন, তারপরে স্প্রে করবেন। তাহলে আপনার মাত্রাটা ঠিক থাকবে, তাহলে আপনার পোকা মরবে, তাই না? মাত্রাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখেন, যখন ছোট বাচ্চাদের অসুখ হয়, হ্যাঁ, আমরা যখন ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার কি করে, আপনারা যারা এখানে মুরব্বী আছেন, আপনি যাদের বাচ্চা আছে, আপনারা সবাই জানেন, ডাক্তার এখন তার ওজন নেয়, তার বয়স নেয়। কি করে ওজন আর বয়স দিয়ে কি করে, যে তার যে বয়স, তার যে ওজন, এই ওজনের সাথে কি পরিমাণ কয় চামচ ওষুধ দিলে হচ্ছে এটা ভালো কাজ করবে, তারা কিন্তু এটা নির্ণয় করে। তারপরে কিন্তু সে আপনাকে অত পরিমাণ ওষুধ খাওয়াইতে বলে, যে হাফ চামচ ওষুধ খাওয়াবেন, 1 চামচ ওষুধ খাওয়াবেন। ঠিক আছে? এই জন্যই মাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন আরেকটা পোকা একটু দেখি, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এই যে পোকাটা এখন আমরা দেখাবো, কথা বলবো, এই পোকাটা হচ্ছে আমাদের সেই পরিমাণ ক্ষতি করে না, কিন্তু এটা এখন হচ্ছে আমাদের ধান খেতে বিশেষ করে ব্যাপক হারে দেখা দিচ্ছে। এটা হচ্ছে পাতামাছি, এটাকে আমরা হোল ম্যাগট বলে থাকি। এটা কি করে, এটা সাধারণত দেখতে আমাদের মাছের মতোই, কিন্তু মাছের চেয়ে একটু ছোট, হ্যাঁ, একটু লম্বা। এই পোকাটা কি করে, যে কৃষক ভাইরা আমাদের একটু দেরিতে ধান রোপণ করে, মানে একটা এলাকায় মনে করেন যে সব কৃষক ভাই লাগিয়ে ফেলেছে, কোনো একটা কৃষক ভাই কোনো কারণে লেট করেছে, যে সে আলু করেছিল বা ভুট্টা করেছিল, সে কি করবে, এই জমিতে, যে জমিটা লেট মানে পরে লাগিয়েছে, সেই জমিতে সে হচ্ছে আক্রমণ করবে। এটা কি করবে, এটা ধান গাছের যে কচি পাতাটা আছে, যেটা এখনো বের হয়নি, যে পাতাটা এখনো বের হয়নি, সেই পাতাটার ওখানে সে একটা করে ডিম পেড়ে দেবে। হ্যাঁ, ডিম থেকে যে বাচ্চাটা বের হবে, 2 দিনের মধ্যে কিন্তু একটা বাচ্চা বের হয়, সেই বাচ্চাটা ওই পাতাটার সাইড দিয়ে কুড়ে কুড়ে খাবে, এবং 6 থেকে 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে সে পূর্ণবয়স্ক মাছি হয়ে উড়ে যাবে। এরপরে যখন ওই পাতাটা বের হয়, যখন ওই পাতাটা বের হয়, তখন আমরা দেখতে পাই যে হচ্ছে সাইড দিয়ে একটু সাদা সাদা দাগ পড়েছে, বা পাতাটা একটু ভেঙে গেছে। এই যে দেখেন, ঠিক এইরকম, এরকম, হ্যাঁ, এরকম আমরা লক্ষণ দেখতে পাবো। এই যে এরকম লক্ষণ দেখতে পাবো, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এরকম যদি লক্ষণ দেখতে পাই, তখন আমরা এটা বুঝবো যে এটা হচ্ছে আমাদের পাতামাছি আক্রমণ করেছে। ঠিক আছে? তো এটার জন্য আমাদের কোনো প্রকার কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন নেই। যখন আমাদের ধান গাছটা একটু শক্ত হয়ে যাবে, হ্যাঁ, আমরা সার প্রয়োগ করলাম, গাছের বয়স হয়ে যাবে, তখন কিন্তু এই পোকাটা এমনি এমনি আমাদের মাঠ থেকে চলে যাবে। এরপরে যদি আমরা কেউ কীটনাশক প্রয়োগ করি, তাহলে কিন্তু এই পোকাটাকে মারতে পারবো না। কেন মারতে পারবো না? যখন আমরা এই লক্ষণটা দেখতে পাই, তখন কিন্তু সে পূর্ণবয়স্ক মাছি হয়ে উড়ে গেছে জমি থেকে, মানে ওই আমাদের জমিতে আর নাই। এই জন্য এই পোকাটার জন্য আমরা কোনো প্রকার কীটনাশক প্রয়োগ করবো না, এটা এমনি এমনি চলে যাবে। এই এখন হচ্ছে আহ আমি আপনাদের কয়েকটা হচ্ছে উপকারী আহ, ইয়া দেখাই। ও আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের বর্তমানে যতগুলো কীটনাশক আছে আমাদের দেশে, তার 60 থেকে 70 ভাগ হচ্ছে ধানের জন্য রেজিস্টার করা। হ্যাঁ, আমরা এর পরেও হচ্ছে যেগুলো ধানের জন্য না, সেই কীটনাশক গুলো ধানের জমিতে দিচ্ছি। বিশেষ করে আমাদের এই যে বাদামি গাছপোড়িং পোকা দমনের জন্য আমরা চায়ের ওষুধ হচ্ছে প্রয়োগ করি। কেন চায়ের ওষুধ প্রয়োগ করব? আমাদের, আমি কি বললাম, যে আমাদের যত কীটনাশক আছে, তার 60 থেকে 70 ভাগ হচ্ছে আমাদের ধানের পোকার জন্য। তাহলে এতগুলো ধানের পোকার জন্য ওষুধ, সেখান থেকে বাদ দিয়ে আমরা চায়ের ওষুধ স্প্রে করতেছি। কেন স্প্রে করতেছি? যে আমরা যেই ডিলারের কাছে গেলাম, সে বলছে কি এটা ভালো কাজ করবে। আরে ভাই, সেটা যদি ভালোই কাজ করে, তাহলে সেখানে তো ধান লেখা থাকতো, তাই না? সেখানে চা লেখা থাকতো না, চায়ের পাশাপাশি ধান লেখা থাকতো। এটা দিলে আমাদের ধানের পোকাগুলো মরবে। পোকা যে মরবে না এমন না, পোকা মরবে, কিন্তু ওই যে পোকাগুলো মরবে না, যেগুলো, যে বাচ্চাগুলো পরে যে বাচ্চাগুলো দেবে, ওই পোকা থেকে যে বাচ্চাগুলো আসবে, তারা কিন্তু সহজে অন্য কীটনাশকে আর মরবে না। এই জন্য আপনারা কি করবেন, আপনাদের খুব বেশি বোঝার কিছু দরকার নেই। আপনারা যখন যেই পোকার জন্য মানে কীটনাশক প্রয়োগ করবেন, যে রোগের জন্য কীটনাশক প্রয়োগ, ছত্রাকনাশক প্রয়োগ করবেন, আপনারা দেখবেন যে ওই যে কীটনাশকটা প্রয়োগ আপনি কিনছেন, সেখানে ওই ফসলটা লেখা আছে কিনা এবং ওই পোকা লেখা আছে কিনা, তাহলেই আপনাকে আর কেউ ঠকাতে পারবে না। এবং এই যে এখানে দেখেন, যেখানে কিছু লেখা আছে যে আমাদের ধানের জমিতে সিনথেটিক পাইরেথ্রিন গ্রুপের যে কীটনাশকগুলো আছে, সাইপারমেথ্রিন, আলফা সাইপারমেথ্রিন, ডেল্টামেথ্রিন, ফেনভালারেট, হ্যাঁ, ল্যামডা সাইলোথিন,
এই গ্রুপের যে কীটনাশক গুলো আছে এগুলো আমাদের ধানের জমিতে নিষিদ্ধ। হ্যাঁ, কেন নিষিদ্ধ? এই যে একটু আগে যে কৃষক ভাই বলতো নাইট্রো, নাইট্রোতে কিন্তু দেখেন ওখানে কিন্তু হচ্ছে সাইপারমেথ্রিন লেখা আছে এবং ওখানে ধান লেখা নাই। তাহলে আপনি কেন নাইট্রোকে ধানের জমিতে দিবেন? ধানের পোকা মরবে, কিন্তু পরে ওই পোকা থেকে যে বাচ্চাগুলো হবে সেগুলো তো মরবে না। আপনারাই বলেন যে পোকা এখন কীটনাশক দিয়ে হচ্ছে পোকা মরছে না। এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে কি, যেটা ধানের জমিতে দেওয়ার কথা না আমরা সেইটা ধানের জমিতে দিচ্ছি। এমন একটা অবস্থা আসবে যদি আমরা এইভাবে কীটনাশক প্রয়োগ করতেই থাকি যে কীটনাশক দিয়ে আমাদের আর কোনো পোকা মরছে না। এই জন্য আপনারা একটু সাবধান হবেন, আপনারা ক্ষতি করবেন না। ঠিক আছে, এটাই আমরা এখন কয়েকটা উপকারী পোকামাকড় দেখবো এবং হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেবো। যেখানে আমি গিয়েছিলাম এটা হচ্ছে পঞ্চগড়ে গেছিলাম। একটা জমিতে একটু সবাই এটা এটা কি, এটা হচ্ছে নাইট্রো, নাইট্রো দিয়েছে। এটা যে কি নাম দেখতে পাচ্ছি না। সে কিনার পোকা দমন করার জন্য 5টা ওষুধের হচ্ছে সে একটা ককটেল বানিয়েছে এবং যে ডিলারের কাছ থেকে সে ওষুধ কিনেছে সে বলছে যে যদি এই কীটনাশক না দিয়ে পোকা না মরে, কীটনাশক দিয়ে যদি পোকা না মরে তাহলে আমার কাছে আসিস। আরে ভাই, আপনি যেই কোনো কীটনাশকই দেন না কেন আপনার তো পোকা মরবেই, তাহলে আপনি কেন 5টা দিয়ে স্প্রে করবেন? এই ডিলাররা আপনাদের কি বলে, মনে করেন যে আপনার মাজরা পোকা লেগেছে, মাজরা পোকার জন্য আপনি যদি হচ্ছে কাটা গ্রুপের মনে করেন যে সান্ডা প্লাস দিলেন, আপনার সান্ডা প্লাস দিলেই তো আপনার মরবে। সে মাঝখান থেকে বলে কি যে একটা সাপ্লিমেন্টারি দিলাম, এটা দিলে আরো ভালো কাজ করবে। আপনার নেওয়ার কোনো দরকার নাই, আপনি নগদ টাকা দিয়ে কিনবেন। আপনি চেষ্টা করবেন একটা ভালো কোম্পানির ওষুধ কিনতে। আপনার এই যে মানে অমুক তমুক ছোটখাটো কোম্পানির ওষুধ কেনার প্রয়োজন নেই। কারণ এখানে একটু বলি, একটা ভিতরের খবর, যে আমাদের দেশে বর্তমানে যতগুলো কোম্পানি আছে, হাজার হাজার কোম্পানি আছে, কয়েক হাজার কোম্পানি আছে, এগুলো সবগুলোর মান কিন্তু ঠিক নেই। আপনি দেখেন, আপনি যদি একটা সিনজেন্টার, একটা বায়ারের, একটা অটোর, একটা ম্যাকডোনাল্ডের কীটনাশক কিনতে যান, আপনাকে অবশ্যই মনে করেন যে আপনি কার্ট আপ গ্রুপের কিনবেন, আপনাকে অবশ্যই 300 টাকার উপরে দিয়ে কিনতে হবে। আমি এটা আবার বলছি, যদি আপনি একটা ভালো কোম্পানির ওষুধ কিনতে যান আপনাকে 300 টাকার উপরে দিয়ে কিনতে হবে। আপনি সেই কীটনাশকই একটা যদু মধু কদু কোম্পানি কিনেন, আপনি হচ্ছে 120 টাকায় পাবেন। তাহলে আপনাকে বায়ার, আপনাকে সিনজেন্টা, আপনাকে অটো, আপনাকে ম্যাকডোনাল্ড, আপনাকে এসিআই কেন 150 টাকা দিতে পারছে না? কারণ ওখানে মনে করেন যে 20 লেখা আছে 100 গ্রামের মধ্যে 20 গ্রাম আপনার একটা ইনগ্রিডিয়েন্ট থাকবে, 20 গ্রাম আপনার কাট আপ থাকবে। ও ওখানে 20 গ্রাম কাট আপ দিয়েছে। হ্যাঁ, এই জন্য সে হচ্ছে আপনি চাইলেও দাম কমাতে পারছে না। আর যে আপনি যদু মধু মানে কোম্পানির কিনেছেন, সে 100 গ্রামের মধ্যে 20 গ্রাম থাকার কথা, সে লিখে রাখছে 20 গ্রাম আছে, কিন্তু সে দিয়েছে হচ্ছে 2 গ্রাম, 3 গ্রাম। এই জন্য আপনি ওই যে ককটেল বানান, তখন আসছে আপনার ককটেল বানানো ঠিক আছে। আপনি হচ্ছে 3টা ওষুধ কিনবেন, 3টা ওষুধ কিনলে আপনার 500 টাকা পড়বে। আর ভালো কোম্পানির একটা ওষুধ কিনলে আপনার 300 টাকা পড়বে। হ্যাঁ, তা লাভ, লাভ কার? লাভ হচ্ছে দোকানদারের, লস হচ্ছে আপনার। আপনি 300 টাকা দিয়ে পোকা দমন করতে পারছেন, আর 5টা ওষুধ দিয়ে পোকা দমন করতেছেন ঠিকই, কিন্তু আপনার ক্ষতি হচ্ছে। এই জন্য আপনারা একটা মাত্র কীটনাশক দিয়েই স্প্রে করবেন। যদি আপনার ব্লাস্ট লাগে, যদি আপনার পচানি লাগে, আপনি পচানির জন্য একটা ছত্রাকনাশকই দিবেন। তাহলে হচ্ছে আপনাদের আর কেউ ঠকাতে পারবে না। আমি যে উপকারী পোকাগুলো বললাম এগুলো হচ্ছে আপনাদের একটু চেনার প্রয়োজন আছে। এটা হচ্ছে এই পোকাটাকে আমরা বলছি লেডিবার্ড বিটল। হ্যাঁ, এটা লেডিবার্ড বিটল। এই যে এই তিনটাই হচ্ছে আমাদের লেডিবার্ড বিটল পোকা। এটা হচ্ছে বন্ধু পোকা। এগুলো হচ্ছে আমাদের সব বন্ধু পোকা। এই পোকাগুলোকে দেখলে মনে করে যে আপনি এই পোকাগুলো লাগছে, এগুলোর জন্য ওষুধ দেয়, এগুলোর জন্য কোনো কীটনাশক দেওয়ার দরকার নেই। এগুলো হচ্ছে অন্য পোকাকে ধরে ধরে খায়। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের যাদের প্রশ্ন আছে তারা আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। স্যার, ওই গান্ধী পোকার কথা বলছিলেন, আক্রমণ সবকিছু, কিন্তু প্রতিরোধ ব্যবস্থাটা? যেটা বলছিলাম যে আমরা তো যে সময় আমাদের গান্ধী পোকা লাগে ওই সময় নর্মালি আমরা কীটনাশক প্রয়োগ করেই থাকি। আমরা যে কোনো একটা কীটনাশক প্রয়োগ করলেই পোকাটা দমন হবে। আমরা যদি হচ্ছে কাট আপ গ্রুপ দেই, কাট আপ গ্রুপ, আমরা যদি হচ্ছে স্যান্ট্রানিপল দেই, টেট্রাটানিপল দেই, হ্যাঁ, বা হচ্ছে এমআইপিসি গ্রুপের দেই, যে কোনো কীটনাশক দিলেই এই পোকাটাকে আমরা সহজে দমন করতে পারবো। ধন্যবাদ।
স্যার এটার ডোজটা কি, এটা তো গাদ্দি পোকার জন্য লেখা নেই, মানে ডোজটা কি নরমালি আগের অন্যান্য পোকার মতো হ্যাঁ, এরকম হবে নাকি অন্যান্য কম পোকার বেশি? মতোই হবে। ঠিক আছে। এই যে আমরা প্রশ্ন করতে করতেই এখানে দেখি যে একটা হচ্ছে পোকা হচ্ছে আমাদের সবুজ আমাদের হচ্ছে যে পাতা মোড়ানো পোকা, পাতা মোড়ানো করে বাচ্চাকে ধরে খাচ্ছে, আমাদের বন্ধু পোকা। প্রশ্নের জন্য আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন যে আমাদের বন্ধু পোকা চাষাবাদের কোনো উপায় আছে কিনা। আসলে বন্ধু পোকা চাষাবাদের উপায় আছে, তবে এটা অত্যন্ত ব্যয়বহুল। হ্যাঁ, আমরা যদি চাষাবাদ করে ছেড়ে দিতে পারি তো খুবই ভালো। আমাদের যে বিপিএইচ আছে, বাদামি গাছফড়িং আছে, এই পোকাটার জন্য আমাদের একটা উপকারী পোকা আছে গিরিটিমিলিট বাগ। আমরা যেই এলাকায় বাদামি গাছফড়িং আক্রমণ করেছে ওই এলাকায় যদি হচ্ছে এই পোকাটা কয়েক হাজার ছেড়ে দিতে পারি, তাহলে ওই এলাকায় আর কোনো প্রকার কীটনাশক প্রয়োগ করতে হবে না। তবে দুঃখের বিষয় হচ্ছে এটাই যে যে গ্রিন মিলিট বাগ যে আমাদের বন্ধু পোকাটা আছে, এটাকে আমরা এখনো আর্টিফিশিয়ালি, কৃত্রিম ভাবে এটাকে আমরা এখনো মানে পালন করতে পারি না। তবে খুশির খবর হচ্ছে কি যে এখানে যেখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটা একটা প্রযুক্তি, এটা নাম হচ্ছে ইকো ইঞ্জিনিয়ারিং, ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানটায় হচ্ছে কি আমরা বন্ধু পোকাগুলোকে সংরক্ষণ করতে পারি কিভাবে, যে আমরা যখন ধান চাষাবাদ করি বিশেষ করে বুড়ো মৌসুমে, তখন আমাদের আইলটা খালি পড়ে থাকে। এই জায়গাটায় যদি হচ্ছে আমরা যেগুলাতে একটু মানে যেগুলা ফুলে একটু মধু আছে, যেখান থেকে হচ্ছে মৌমাছি মধু সংগ্রহ করে, নেকটার সমুদ্র যে গাছগুলো আছে এগুলা যদি হচ্ছে আমরা একটু লাগিয়ে দেই, তাহলে আমাদের বন্ধু পোকাগুলো ওখানে এসে আশ্রয় গ্রহণ করতে পারবে। হ্যাঁ, ও এখানে বংশ বিস্তার করে তারা আবার মাঠে যেতে পারে। তখন কিন্তু হচ্ছে আমরা সারা বাংলাদেশে এই আমাদের এই যে গবেষণাটা, এটা কিন্তু আমরা সারা বাংলাদেশেই করেছি, এখনো চলমান আছে। এটা হচ্ছে আমাদের ভিয়েতনামে যে কৃষকরা আছে তারা কিন্তু হচ্ছে জমিতে কোনো প্রকার কীটনাশক প্রয়োগ করে না। আপনারা যদি কখনো কারো যদি ভিয়েতনামে যাওয়ার সুযোগ হয়, দেখবেন যে তারা হচ্ছে রাস্তার পাশে এবং হচ্ছে আইলের পাশে বড় বড় করে তারা হচ্ছে সবজি, তারা হচ্ছে ফুল গাছ লাগিয়েছে। এখান থেকেই হচ্ছে যে বন্ধু পোকাগুলো আছে, এখানে যখন আমাদের জমিতে ধান থাকে না, ফসল থাকে না, তখন বন্ধু পোকাগুলো এই এই গাছগুলোতে সে আশ্রয় নেয়। এখান থেকে তারা হচ্ছে কি যে নেকটার গুলো আছে সেই নেকটার গুলো খায়। ঠিক আছে, যখন আবার জমিতে মাঠ মানে ফসল চলে আসে, তখন আবার তারা হচ্ছে জমিতে যায়। এভাবেই কিন্তু তারা হচ্ছে একটা প্রাকৃতিক যে ব্যালেন্স সেটা তারা করে। এবং এরকম করে যদি আমরা চাষাবাদ করতে পারি, তাহলে আমাদের কোনো প্রকার কীটনাশক প্রয়োজন নেই, এবং আমাদের যে ফসলের ক্ষতি, যে ফলন, কোনো ফলনেরও সেরকম কোনো ক্ষতি হয় না। এটা আরেকটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যেটা বললেন যে হচ্ছে আমাদের কৃষক ভাইয়েরা কৃষি অফিস থেকে কোনো কথা শুনতে চায় না। আসলে হয়ে গেছে কি যে আমাদের যে সরকারি দপ্তর থেকে যে তৎপরতা চালানো প্রয়োজন, সেটা হচ্ছে হয় না। তার চেয়ে বেশি যে কীটনাশকের ডিলার গুলো আছে, কীটনাশক বিক্রেতা যে প্রতিনিধিগুলো আছে, তারা বেশি প্রচারণা চালায়। এবং এটা চালিয়ে চালিয়ে এমন হয়ে গেছে যে হচ্ছে কৃষকরা এখন হচ্ছে কারো কথা শুনতে চায় না। যদি কোনো এক কৃষক ভাই জমিতে কীটনাশক প্রয়োগ করে, তো পাশের জন মানে মনে হয় যে ও কীটনাশক দিয়ে দিল, আমার জমি মনে হয় শেষ করে ফেলবে। হ্যাঁ, এরকম একটা টেন্ডেন্সি হয়ে গেছে। এই জন্য হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে। একদিনে সেটা হবে না, ধীরে 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 আমরা সচেতন হব। হয়তোবা সামনে আমাদের আইন হবে যে যে কীটনাশক যে বিক্রেতা আছে, যে ডিলার আছে, যে প্রতিনিধি আছে, এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সম্ভবত আইন হচ্ছে। যদি এই আইনটা হয় তাহলে খুব ভালো। আর আপনারা যারা এখানে শিক্ষিত আছেন, যারা জানতে চান, আপনারা বোঝাবেন, আপনি প্র্যাকটিস করা শুরু করেন। আর যদি আপনাদের আরো বেশি প্রয়োজন হয় জানার, আমাদের একটা ওয়েবসাইট আছে, BRRI, বিডি রাইস নলেজ ব্যাংক। হ্যাঁ, BRRI নলেজ ব্যাংক। আপনারা যদি এখানে সার্চ দেন, এখানে যে সর্বশেষ প্রযুক্তি, সর্বশেষ কোন কীটনাশক ভালো কাজ করছে, আপনারা কোন পোকামাকড়ের জন্য কি কীটনাশক দিবেন, আপনারা সহজেই এখান থেকে জানতে পারবেন। হ্যাঁ।